আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আকাশে কয়েকদিন আগে অদ্ভুত এক আলোর ঝলকানি দেখা গিয়েছিল। এমন আলো আমরা আসলে কখনো দেখিনি আমাদের এই বাংলার আকাশে। আলো দেখা গিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে, আলো দেখা গিয়েছে খুলনা থেকে, বরিশাল থেকে এবং দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে গোপালগঞ্জ থেকে। এই আলো কোত্থেকে এলো? বর্ণালী পুরো আকাশ জুড়ে। যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, এই আলো আপনার কাছে মনে হবে জিব্রাইলের ডানা। এই আলো দেখে মনে হবে আকাশ থেকে কিছু একটা পাঠানো হয়েছে আপনার জন্য। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের কোনো অশনি সংকেত হয়তো অপেক্ষা করছে। আকাশ থেকে গজব নাজিল হচ্ছে। আবার আপনি মনে করতে পারেন যে আকাশ থেকে কোনো তারবার্তা আসছে, সুসংবাদ আসছে। এবং যেহেতু আমাদের প্রযুক্তিগত জ্ঞান অল্প, আমরা এত কিছু চিন্তা ভাবনা করি না। আমরা নানা রকম সেই পুরো জাতি প্রায় ৪৮ ঘন্টা যাবৎ দেশের পত্র-পত্রিকা সবকিছু আমরা এই আলোকে কেন্দ্র করে নানা রকম প্রেডিকশন করা শুরু করলাম। কোত্থেকে আলো? বিভিন্ন পত্রিকা বলছে যে গোপালগঞ্জের আকাশে দেখা যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? যে শেখ হাসিনার জন্য কি এরকম আলো এসেছে আকাশ থেকে, নাকি শেখ হাসিনা এই আলো গোপালগঞ্জে পাঠিয়ে দিয়েছেন? দেশের বড় বড় পত্রিকা এই ধরনের নিউজ করেছে। আবার যারা কক্সবাজারকে হাইলাইট করার চেষ্টা করেছেন, তারাও ঠিক ওইভাবে নিউজ করেছে। পরবর্তীতে দেখা গেল যে মূলত ভারত তাদের যে ক্ষেপণাস্ত্র, নতুন একটা ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে, যেটিকে বলা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এশিয়া মহাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে এবং এই আবিষ্কারটি তারা পরীক্ষা করেছে মহাকাশে। এবং এটা পরীক্ষা করতে গিয়ে তারা বঙ্গোপসাগরের যে উপকূল, সেই উপকূলকে তারা ব্যবহার করেছে এবং বিশেষত ওটার যে আলোক বিস্ফোরণ, ওটা বাংলাদেশের আকাশে ছড়িয়ে পড়েছে। এখন এই সময়টিতে যে এই ক্ষেপণাস্ত্রের তাদের যে বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা, এটার হেতু কী এবং এটা কেন এই বাংলাদেশ মানে সীমান্তে এটা দেখা গেল? এই পরীক্ষাটা তারা ভারত মহাসাগরের অপর প্রান্তে তারা দেখাতে পারত, যাতে করে চীন মানে আলোক যে রশ্মি, এটা চীনের আকাশকে তা প্রকম্পিত করত। অথবা তারা এমনভাবে করতে পারত যেটির আলোক রশ্মি এটা দেখা যেত পাকিস্তানে, দেখা যেত ধরুন ইন্দোনেশিয়াতে, মালাক্কা, অর্থাৎ তারা যদি সমুদ্রে করত, তাহলে ভারত মহাসাগরের এমন জায়গাতে করতো যেটা পুরো মালাক্কা প্রণালী, অর্থাৎ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই এলাকাতে একটা ভীতি ছড়িয়ে পড়তো বাংলাদেশের মতো করে। চীন সাগরের যেটা সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর, উত্তর চীন সাগর, এই দুটো চীন সাগর ভারত মহাসাগরের সাথে যে সংযোগ রয়েছে, এখানে তারা অনায়াসে তাদের সেই ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষার আলো ওখানে ছড়িয়ে দিতে পারত। তো তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই অঞ্চলকে টার্গেট করেনি। আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান এই অঞ্চলকে টার্গেট করেনি। তারা চীন, হংকং এই অঞ্চলকে টার্গেট করেনি, তাইওয়ানকে টার্গেট করেনি। তারা কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্রের উপকূলে এরকম একটা বিস্ফোরণ ঘটালো? এটা কি আমাদেরকে কোনো মেসেজ দেওয়ার জন্য? আমাদেরকে ভয় দেখানোর জন্য? আমাদের সঙ্গে শক্তিমত্তা প্রদর্শন করার জন্য? অথবা আগামীতে আমাদের সঙ্গে তাদের কেমন সম্পর্ক হবে সেই বিষয়গুলো জানান দেওয়ার জন্য? কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা ৪৮ ঘন্টা পর আমাদের পত্রপত্রিকায় এই খবর প্রকাশ করলো যে ভারত
তাদের যে ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, এটা তারা পরীক্ষা চালিয়েছে। ভালো কথা। এর আগে, অর্থাৎ এই যে ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়ল, তার আগে আরেকটি ঘটনা ঘটেছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বা এশিয়ার 11টি রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে সাগরে, কিন্তু বাংলাদেশকে এর মধ্যে ডাকেনি। এই মহড়ায় বাংলাদেশকে অংশগ্রহণ করেনি। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানকার 11টি দেশকে তারা নিজেদের কৌশলগত মিত্র, সঙ্গী বা মহড়ার সঙ্গী হিসেবে তারা সিলেক্ট করেছে, কিন্তু বাংলাদেশকে সেই গ্রুপে তারা নেয়নি। এই গেল মেসেজ, একদিকের মেসেজ। অন্যদিকে যেটা হলো, আমাদের চট্টগ্রাম বন্দরে তারা একটি যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, কি পাঠিয়েছে আমরা জানি না। এটা কি বন্ধুত্বের নিদর্শন, নাকি এটা কোনো জিওলজিক্যাল সার্ভে, নাকি এটি কোনো থ্রেট, নাকি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে আলাদা করে ভারতীয় নৌবাহিনী কোনো মহড়া দেবে, আমরা কিচ্ছু জানিনি। তো আগে যদি আপনি চিন্তা করেন যে তারা যে যৌথ মহড়া করলো, সেখানে আমাদেরকে দাওয়াত করলো না, এরপরে আবার আমাদের দেশে একটা নৌবাহিনীর জাহাজ তারা পাঠিয়ে দিল, এবং তাও চট্টগ্রাম বন্দরে। এরপর সেই যে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে, এইভাবে তারা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো। এরপরে যদি আপনি চিন্তা করেন যে আসামে যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, তার বক্তব্য, আর পশ্চিমবঙ্গে শুভেন্দু যিনি মমতাকে হটিয়ে নতুন ক্ষমতায় এলেন, তাদের কথাবার্তা, সেই কথাবার্তার যে ধরন এবং প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে আমাদের সাথে ভারতের যে বিশাল সীমান্ত রয়েছে, হাজার হাজার কিলোমিটারের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে অশান্তি কিলবিল কিলবিল করছে। আর এই অশান্তির মধ্যেই খবর দেখলাম, এটা গতকালের খবর, একটি সীমান্তে তারা দুজন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছে ভারতীয় বিএসএফ, এবং তারা গর্ব করে বুক ফেলিয়ে বলছে তারা কি কারণে এই গুলি চালিয়েছে। যখন বিএনপি ক্ষমতায় এলো, আমরা বেশ আশ্বস্ত হয়েছিলাম। এর কারণ হলো, বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন প্রণয় ভার্মা, ইউনূস জামানাতে তার সে কি দাপট, কাউকে পাত্তা দিতেন না, করতেন না, পায়ের পর পা তুলে বসতেন। তারপরে তার আগে আওয়ামী লীগ জমানাতে তো যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, বলতে গেলে মনে হতো তিনি দেশটি চালাচ্ছেন, তিনি সেই ভারত সরকারের ভাইসর, এরকম একটা ভাবসাব ছিল। তো যখন নতুন সরকার ক্ষমতায় এলো, তখন প্রণয় ভার্মা যিনি রয়েছেন, তিনি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সালাউদ্দিন সাহেবের সঙ্গে যখন দেখা করলেন, তিনি বেশ কাছুমাছু হয়ে বসেছিলেন। আর পত্রিকায় যেটা হেডলাইন এলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্তে যেন অতীতের মতো কোনো ঘটনা না ঘটে। আমরা তো গর্বে একেবারে অস্থির যে এইরকম বীর, এরকম সাহসী, এরকম যাকে বলা হয় মানে এরকম স্বরাষ্ট্রমন্ত্রী, আমি কি বলবো, মানে কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না। ব্যতিক্রমধর্মী একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ইতিহাসে প্রথম ভারতীয় রাষ্ট্রদূতকে নির্দেশনা দিলেন যে আমি যেন আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা সীমান্তে না দেখি। তা আমরা সবাই হৈ হৈ করে বলে উঠলাম যে না, এইবার এটা বাঘের বাচ্চা, এবার একটা বাপের বেটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, এখন আর ভারতে এই কর্ম করতে সাহস পাবে না। কিন্তু এই গত কয়েক দিনে সীমান্তে যে সকল ঘটনা ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, এটি কোনো অবস্থাতেই সরকারের জন্য, আমাদের জন্য স্বস্তিদায়ক নয়। আপনারা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরাখবর জানেন, তারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি সফরে গেছেন, এবং সেখান থেকে আসলে কার্যত খালি হাতে ফিরেছেন। তারপর দিল্লি থেকে ফিরে তিনি আবার বেজিং সফরে গিয়েছেন, আবার বেজিং থেকে ফিরে তিনি আমেরিকাতে গিয়েছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কি হচ্ছে,
আমাদের পররাষ্ট্র নীতির যে গতি, এটি কোন দিকে? ভারত এই মুহূর্তে আমাদের সঙ্গে কি করছে? আমেরিকা আমাদেরকে এই মুহূর্তে কিভাবে ট্রিট করছে? বা বেইজিং বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা চিন্তিত, ঠিক সেই সময় পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, নজিরবিহীনভাবে তিনি বাংলাদেশে এলেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো কাজ নেই, বরং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কাজ থাকতে পারে, অর্থমন্ত্রীর সঙ্গে কাজ থাকতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ থাকতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের কি কাজ পাকিস্তানের? তিনি এলেন, আর তিনি এসে যে চুক্তি করলেন সেটি হলো চোরাচালান বন্ধ, মাদক পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে যেন মাদক বিনিময় না হয়। তো এখন পাকিস্তানের সঙ্গে আমরা কীভাবে মাদক বিনিময় করব, কি করব, মানে এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে। আমাদের এখানে আটকে পড়া পাকিস্তানিরা আছেন, বিহারিরা আছেন, আবার ওখানেও লক্ষ লক্ষ বাঙালি আটকা পড়ে আছেন পাকিস্তানে। এর বাইরে আমরা যখন 1971 সনে আলাদা হয়ে গেলাম, তখন আমাদের যে প্রাপ্য ছিল তাদের কাছে অনেক টাকা পাওনা ছিল ওই আমলে। এটা সম্ভবত তখন $8 বিলিয়ন ছিল, যেটি এখন বাড়তে বাড়তে সুদে আসলে বর্তমান জমানাতে এটি 200 বিলিয়ন, 200 বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে আমাদের হিস্সা, যেটি পাকিস্তান কোনো কথা বলছে না, বা পাকিস্তান এখন বিক্রি করলে $200 বিলিয়ন হবে না। তো এই সকল বিষয় নিয়ে আলাপ নাই, আলোচনা নাই, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতার স্মারক হচ্ছে। আর এসব ঘটনার মধ্যেই আকাশে সেই ক্ষেপণাস্ত্রের আলো দেখা যাচ্ছে। এটা কি অশনির সংকেত, নাকি কোনো মঙ্গলের বার্তা? এই আলো কি আমাদেরকে আলোকিত করবে, নাকি এই আলো আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে? সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।